পুরো দেশ জুড়ে সার্কাস চলছেই, একের পর এক সার্কাসের ঘটনা আমরা দেখছি। এবার আমরা ঢাকাতে সহ সারা বাংলাদেশে নতুন এক সার্কাস দেখলাম। সেই সার্কাসের নাম অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। নতুন একটা সংগঠন, সেই সংগঠন সারা দেশ থেকে বাসে, মাইক্রোবাসে ভর্তি করে মানুষ ঢাকায় আনলো এবং ঢাকায় তারা মহাসমাবেশ করবে। শাহবাগে টিএসসিতে মহাসমাবেশ করবে। সেই মহাসমাবেশ থেকে কি ঘোষণা করা হবে, মানুষকে বিনা সুদে ঋণ দেওয়া হবে, এরকম ঘটনা যখন আমরা দেখলাম তখন গতকালকে শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের ঘটনার পর আজকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল একসঙ্গে হয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে তাণ্ডব চালালো, 5 আগস্টে গণভবনে যেরকম লুটপাট হয়েছিল সেই একই স্টাইলে লুটপাটের ঘটনাও আমরা দেখলাম। সব মিলিয়ে আসলে আমরা যাচ্ছি কোথায়? উপদেষ্টা মাহফুজ ইসলাম একটা বার্তা দিয়েই বসে আছেন, ওদিকে সমন্বয়করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটা বিবৃতি দিয়ে বসে আছেন, তারা কিন্তু কেউই মাঠে নেই। এমনকি পুলিশ আর্মি পর্যন্ত মাঠে সক্রিয় না। এই মুহূর্তে এরকম খবর যখন একের পর এক তৈরি হচ্ছে, এখনও ঢাকা থমথমে, তখন আদতে আমরা কোন পথে যাচ্ছি? গতকালকেই বলেছিলাম আমরা কি গৃহযুদ্ধ দেখতে চলেছি? আজকে সেই প্রশ্নটা আবারও তৈরি হয়েছে, আমরা কি গৃহযুদ্ধের মধ্যে ঢুকে পড়লাম? সেই আলোচনাই করব দর্শক, এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। সারা দেশ থেকে বাসে, মাইক্রোবাসে শত শত গাড়ি ঢাকায় এসেছে এবং গাড়ি ভর্তি মহিলা পুরুষ, বেশিরভাগই বয়স্ক, তারা এসেছেন। তাদের হাতে একটা স্লিপ, সেই স্লিপে একটা কিছু লেখা। তাদেরকে বলা হয়েছে বিনা সুদে 1 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে এবং ঢাকায় একটা সমাবেশ হবে। সেই সমাবেশে অংশগ্রহণ করার পরে তারা ফেরত যাবে। ফেরত যাওয়ার পরে ডক্টর ইউনূস তাদেরকে এই ঋণ দেবে, বিনা সুদে ঋণের সুবিধা দেবে, যেন সাধারণ মানুষ নিশ্চিন্তে দিনাতিপাত করতে পারে। এরকম একটা আন্দোলনের চেষ্টা হয়েছে। ঢাকায় আসার পরে যখন একের পর এক গাড়ি থেকে মানুষজন নামছে, তখন মনে হয়েছে পুলিশের কার্যক্রমে, তখন মনে হয়েছে পুলিশ তখন টের পেয়েছে। পুলিশ টের পাওয়ার আগে ওই তথাকথিত ছাত্র জনতা তারা টের পেয়েছে। ছাত্র জনতা এখন সবাই সাজার চেষ্টা করছে এবং তারাই মনে হয় দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে, সব কিছুর দায়িত্বে তারাই রয়েছে। তারা টের পেয়েছে, ধরে ধরে থানায় পুরেছে, একটা বিধিখিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছে। অথচ শাহবাগ থানার ওসির ভাষ্যমতে এই ঘটনাটা তারা আগে থেকেই জানতেন। তাদের কাছে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য আবেদন করা হয়েছিল, তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়নি। তারপরে তাদেরকে জানানো হয়েছে তারা শাহবাগে এই সমাবেশ করবেই। যে ঘটনা পুলিশ আগে থেকেই জানতো, সেই ঘটনা সারা বাংলাদেশ থেকে এত এত লোক আসলো, গাড়ি ভর্তি লোক আসলো, অথচ পুলিশ সেটাকে, পুলিশ গোয়েন্দা সংস্থা সেটাকে নিবৃত করতে পারলো না, ঠেকাতে পারলো না। এ কোন দেশে, এ কোন সরকার ব্যবস্থায় আমরা রয়েছি? স্বরাষ্ট্র উপদেষ্টা কি আদৌ কাজ করছেন? বিনয়ের সঙ্গে বোধহয় বলতেই হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যপরিধি যদি এরকম হয়, তাহলে সসম্মানে তার বিদায় নেয়ার সময় হয়েছে। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ যে লিফলেট, সেই লিফলেটে আহ্বায়ক হিসেবে আবম মোস্তফা আমিনের নাম এবং ছবি রয়েছে। সেখানে লেখা আছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে 25 নভেম্বর 2024 সোমবার সকাল 10টায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিনা সুদে, বিনা জামানতে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এই যে মোস্তফা আমিন, তাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে পুলিশ থেকে ছাড়ানোর জন্য গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান সরকারের খুবই আস্থাভাজন একজন
সেই জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি যখন থানায় তাদেরকে ছাড়াতে গেলেন, তিনি গণমাধ্যমেও কথা বলেছেন এবং তিনি যেটা বলেছেন যে এদের মূল উদ্দেশ্য ছিল ডক্টর ইউনূস সরকার বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া যে টাকা, সেই টাকা দেশে ফেরত আনবেন এবং ফেরত এনে দরিদ্র মানুষের মাঝে বিনা সুদে সেটা বিতরণ করবেন ঋণ হিসেবে, যেন দরিদ্র মানুষরা ভালো থাকতে পারেন। সেই কারণেই তারা এই সমাবেশটা করতে চেয়েছিল, এর পেছনে অন্য কোনো কারণ নেই। তার মানে সরকার এখন নিশ্চিত যে এটা কারা করেছে, সরকারের পক্ষের মানুষই করেছে, সরকারের বিপক্ষের মানুষ করেনি। তো সরকারের বিপক্ষের মানুষ যদি না করে, তাহলে আমরা ভিডিওতে, একটা টেলিভিশন চ্যানেলের ভিডিওতে দেখলাম সেই গাড়ি থেকে আওয়ামী লীগ খোঁজা হচ্ছে এবং একজনকে, এক বয়স্ক লোককে, দাড়িওয়ালা এক বয়স্ক লোককে জামার কলার ধরে টান টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে গণমাধ্যমকে বলা হচ্ছে যে এই আওয়ামী লীগের দোসর, এর মোবাইলে শেখ হাসিনার ছবি পাওয়া গেছে, তাকে পুলিশে দিতে হবে। অর্থাৎ মোবাইলে শেখ হাসিনার ছবি রাখা অপরাধ। শেখ হাসিনার ছবি কবে নিষিদ্ধ হলো? মোবাইল তার ব্যক্তিগত বিষয়, তার ব্যক্তিগত বিষয়ে শেখ হাসিনার ছবি রাখবেন নাকি খালেদা জিয়ার ছবি রাখবেন নাকি ডক্টর ইউনূসের ছবি রাখবেন, সেটা তো তার ব্যক্তিগত পছন্দের বিষয়। মোবাইলের গ্যালারিতে তো অনেক ছবিই থাকতে পারে। তার কর্মকাণ্ড যদি দেশ বিরোধী হয়, তাহলে তাকে আপনি দোষারোপ করতে পারেন কিংবা পুলিশে হস্তান্তর করতে পারেন। যে অসহায় মানুষগুলোকে অন্যরকম বুঝিয়ে নিয়ে আসা হলো এবং জুনায়েদ সাকির এই ইনভলভমেন্সি বলে দেয় এটা আওয়ামী লীগের কাজ নয়, তখন আপনি এটাকে কিভাবে সরকার বিরোধী অপচেষ্টা বলে মিশন শুরু করবেন কিংবা তাদেরকে প্রতিহত করবেন? তার মানে কি এই দাঁড়াচ্ছে যে জুনায়েদ সাকি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, তলে তলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং আওয়ামী লীগের হয়ে একটা কু করার চেষ্টা করছেন? এটাকে যদি, এই চেষ্টাকে যদি একটা কুয়ের চেষ্টা বলা হয়, যে সরকার বিরোধী একটা কুয়ের চেষ্টা, তাহলে জুনায়েদ সাকিকে জিজ্ঞাসা করলেই তো সব কিছু পাওয়া যাবে যে এটা আসলে কারা করেছে, কিভাবে করেছে। অলরেডি তো থানাতে তাকে আটক করা হয়েছেই, যে মোস্তফা আমিন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। গ্রেপ্তার দেখানো হবে কিনা জানি না, তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তো তাহলে ওই বাসের মধ্যে আওয়ামী লীগ খোঁজার কারণ কি, এটা আমার বোধগম্য হয়নি। অন্যদিকে ঢাকায় আজকে যে অরাজক পরিস্থিতি হয়েছে ছাত্রদের মাঝে, সেই অরাজক পরিস্থিতি মানে অবর্ণনীয়। আজকে মোবারক হোসেন মোল্লা কলেজে আক্রমণ করেছে, গতকালকে আক্রান্ত হওয়া সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, সাথে কবি নজরুলের শিক্ষার্থীরা যোগ দিয়েছে। সেই আক্রমণে প্রায় 2 ঘন্টা ব্যাপী যে প্রথম দিকে যে ভাঙচুর চলেছে, সেই সময় পুলিশ আর্মির কোনো তৎপরতা দেখা যায়নি, তাদেরকে ঠেকানো কিংবা তাদের সামনে দাঁড়িয়ে যাওয়া সেরকম কোনো কিছু দেখা যায়নি। 5 আগস্টে আমরা গণভবনে যেরকম লুটপাট দেখেছিলাম, আজকে ঠিক একই রকম লুটপাট দেখলাম। এই যে ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে মাঠে নেমেছে এবং মাঠে নামার মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে, এখনও সরকার চুপচাপ কেন? আজকে যে ভয়াবহ কর্মকাণ্ড হলো, ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো যে এক কলেজের 3 জন আর এক কলেজের 7 জন মারা গেছে, এই যে গুজব ছড়িয়ে এই কাজগুলো করা হলো এবং সারা দিনব্যাপী ঢাকার রণক্ষেত্রে পরিণত হলো যাত্রাবাড়ি এলাকা, মানুষের ভোগান্তি তৈরি হলো, এর পেছনে দায় কার? এই যে ছাত্রদেরকে আপনি রাস্তায় রাখার অভ্যাস তৈরি করে দিয়েছেন, এখন এরা রাস্তাতেই থাকতে চাচ্ছে, এরা লেখাপড়া করতে চাচ্ছে না, রাস্তাতেই থাকতে চাচ্ছে। অথচ আপনি এসি রুমে বসে থেকে শুধু বিবৃতি দিচ্ছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। উপদেষ্টা মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছেন যে এটা কোনো ষড়যন্ত্র, ছাত্রদেরকে আমাদের মাঝে বিভেদ তৈরি, ছাত্রদের সঙ্গে সরকারের বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে, ছাত্রদেরকে নিয়ে খেলা হচ্ছে। তো ছাত্রদেরকে নিয়ে খেলছে কে? এটা একটা বড় প্রশ্ন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঠিক এরকমই একটা বিবৃতি দেওয়া হয়েছে। তো তারা মাঠে নেই কেন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের, সমন্বয়কদের সবসময় তো মাঠে দেখা যায় যে কোনো ইস্যুতে। বাজার দর বাড়ছে, মানুষের নাভিশ্বাস উঠছে, সে বিষয়ে দেখা না গেলেও রাষ্ট্রপতিকে সরাতে হবে,
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, এই ইস্যুতে তাদেরকে সরব দেখা গেছে। কিন্তু এখন যখন ছাত্ররা বিপদে, ছাত্ররা নিজেরা মারামারি করছে, তখন তারা মাঠে নাই কেন, এই প্রশ্ন কিন্তু চতুর্দিক থেকে উঠছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা মাঠে নেই কেন? তারা যদি মাঠে নামতেন, তারা যদি সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেন যে আমরা এসেছি, আমরা সমাধান করব, তোমরা থামো, মারামারি করো না, তাহলে নিশ্চয়ই সমাধান হতো, যেহেতু তারা তাদের নেতা। কদিন আগেই তো এই ছাত্রদের নিয়েই বৈষম্যবিরোধী আন্দোলনের একটা বড় বিপ্লব সংগঠিত হলো। সেই বিপ্লবের মাধ্যমে সরকার পতন হলো। এত বড় কর্মকাণ্ড যখন হলো, তখন এই ছোট ছোট কর্মকাণ্ডে কেন সমন্বয়করা থাকবে না, তারা কেন ঠেকাতে পারবে না, এই প্রশ্ন কিন্তু আসছে। এদিকে জাসদ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে। হাসানুল হক ইনুর জাসদ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে। সেই প্রেস রিলিজে বলা হয়েছে, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই ছাত্রদের মধ্যে স্থায়ী বিভক্তি, বিভেদ, হিংসা, প্রতিহিংসা, শত্রুতা তৈরি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন ডক্টর ইউনূস আমেরিকা সফরে, জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার আগে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে যোগ দিয়ে মাহফুজ আলমকে মূল যে মাস্টারমাইন্ড হিসেবে ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন এই আন্দোলন মেটিকুলাসলি ডিজাইন করা আন্দোলন, সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই কাজগুলো করা হচ্ছে বলে জাসদ অভিযোগ করেছে। এবং জাসদ বলেছে, ঢাকার সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ সহ এখানে যে পলিটেকনিক ইনস্টিটিউট, বুটেক্স সহ, গতকালকে আমরা পলিটেকনিক এবং বুটেক্সের মারামারি দেখেছি, যে ঘটনাগুলো ঘটছে সেখানে ওই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এগুলোকে ঘটানো হচ্ছে, তেমনটাই বলেছে। দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিকে নস্যাৎ করতে ক্ষমতার চেয়ার থেকেই গৃহযুদ্ধের যে হুমকি দেওয়া হচ্ছে, তারই অংশ হিসেবে ছাত্রদের ভাতৃঘাতী সংঘর্ষে ঠেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ মাহফুজ আলম উপদেষ্টা, তিনি যে গৃহযুদ্ধের কথা বলেছিলেন, সেই গৃহযুদ্ধের দিকেই দেশ যাচ্ছে এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এমনটা বলেছে জাসদ যখন সেই কথা বলল, তখন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় একজন টেলিভিশন নাটকের পরিচালক, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছেন, যেটা সেই দুঃখ প্রকাশটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে আমরা কোন দিকে যাচ্ছি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় একজন টেলিভিশন নাট্য নির্মাতা, তিনি এভাবেই দুঃখ প্রকাশ করেছেন, লিখেছেন, 52, 69, 71, 90 সহ সব আন্দোলনের সফলতা শেষে ছাত্ররা ঘরে ফিরে গিয়েছিল। 24-এর আন্দোলন শেষে কেন ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে? অর্থাৎ ছাত্রদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনের খুব কাছের একজন মানুষ এই কথা বলছেন। হাতিয়ারটা কে ব্যবহার করছে? আরেকজন প্রযোজক, তিনি কমেন্টে লিখেছেন, দেশ পরিচালনা এত সহজ নয়। ছাত্রদের কাজ পড়াশোনা করা, অন্যায় দেখলে প্রতিবাদ করা। 24-এর আন্দোলনে পড়াশোনার পাঠ শেষ না হতেই হয়ে গেল উপদেষ্টা। আরে ভাই, সব কিছুর একটা বয়স থাকে। মন চাইলে তো 10 বছরে বিয়ে করা যায় না, বুঝতেও তো সময় লাগে। এখন দেশটা মগের মুল্লুক হচ্ছে, সামরিক শাসন জরুরি হয়ে পড়েছে। তিনিও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমর্থক এবং আওয়ামী বিরোধী খুবই সোচ্চার একজন কণ্ঠ। এই ব্যাপারগুলো যখন আসছে, এই হতাশাগুলো যখন আসছে, সব অভিযোগের তীর কিন্তু সরকারের দিকেই যাচ্ছে। সরকারের ছাত্র উপদেষ্টারা চুপ, ছাত্র সমন্বয়করা চুপ, সব কিছু চুপের মাঝে এই যে অরাজকতা ঘটছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, এর দায় কে নেবে? এগুলো কি আওয়ামী লীগ করছে? আওয়ামী লীগ কি ফিরে আসছে ছাত্র হয়ে? আওয়ামী লীগ কি গভীর রাতে পলিটেকনিক এবং বুটেক্সের মারামারিতে পলিটেকনিক লীগ কিংবা বুটেক্স লীগ হয়ে ফিরেছিল? আওয়ামী লীগ কি আজকে এই যে সারা দেশ থেকে এত বাস এবং মাইক্রোবাস ভর্তি করে মানুষ নিয়ে আসা হলো, জুনায়েদ সাকি বলছেন যে এটা ডক্টর ইউনূসের কাছে প্রত্যাশার জন্য এটা করা হচ্ছে, এবং জুনায়েদ সাকি ডক্টর ইউনূসের সরকারের খুবই কাছের একজন মানুষ, তখনও কি বলবেন যে এটা আওয়ামী লীগ, এটা বাস লীগ কিংবা মাইক্রো লীগ এটা ঘটিয়েছে? এই যে
আহ, এইভাবে বলে বলে মূল জায়গা থেকে সরে গিয়ে আমরা মূল ফোকাসটাকে অন্যদিকে নিচ্ছি, তাতে করে দেশ এবং দেশের মানুষ আরও বিপদে পড়ে যাচ্ছে। এর থেকে উত্তরণের পথ কোনটা আমরা নিজেরাও জানি না, তবে উত্তরণটা খুব প্রয়োজন। যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হয় তাহলে শিক্ষা উপদেষ্টা বিনয়ের সাথে বলছি আপনি বিদায় নিন, একজন কার্যকর শিক্ষা উপদেষ্টা দেয়া হোক। যদি আইন শৃঙ্খলা অবস্থা পরিবর্তন করা না যায় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিয়ে একজন কার্যকর স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক। সরকারে যদি কার্যকর লোক আরও প্রয়োজন হয় তাহলে সরকারে কার্যকর লোক নেওয়া হোক, অথবা রাজনীতির মাঝ থেকে মানুষজনকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হোক, যেন দেশটা অন্তত ভালো থাকে। নতুবা খুব দ্রুত নির্বাচন দিয়ে আমার মনে হয় যে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া এই দৃশ্যগুলো আমাদের দেখতে থাকতেই হবে। এই দৃশ্যগুলো আমরা কতদিন দেখব? আর এই দৃশ্যগুলো একের পর এক ঘটবে, আর কেউ কেউ খালি বলেই যাবেন যে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী লীগ ফিরে এসেছে, অথচ নিজের দিকে আঙুল দিবেন না, নিজের দোষ ত্রুটি ধরবেন না। এটা তো হতে পারে না, এভাবে দেশ চলতে পারে না। আমার মনে হয় এখান থেকে পরিত্রাণের দরকার। দর্শক, আপনার কি মনে হয়, সব কিছুই কি আওয়ামী লীগ করছে, নাকি এখানে সরকার বড় ধরনের কোনো ভুল করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।